হাই প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। এটি অনেক গুরুত্বপূর্ণ। এই কারণেই গুরুত্বপূর্ণ, আপনারা গত ৩ দিন আগে, ওটা কবে, ইয়েটা কবে হয়েছে আপনার, জামিনটা কবে হয়েছে? ২ আগস্ট। গত ২ আগস্ট আর আজকে হলো আ ৭ আগস্ট। তার মানে ৫ দিন আগে আপনি, আপনারা জানেন যে কুমিল্লায় সেই ২০১৬ সালে বহুল আলোচিত, সারা দেশ কাঁপানো একটি খবর, যেটি হলো সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের একটি বিষয়। সারা দেশকে না, সারা পৃথিবীর যেখানে যেখানে বাংলাদেশিরা ছিল সবার মনকে নাড়িয়ে দিয়েছিল। হৃদয়স্পর্শী একটি দুর্ঘটনা ঘটেছিল। সেই ঘটনা আজও পর্যন্ত কোনো কূল কিনারা পাওয়া যায়নি। আপনারা জানেন যে কুমিল্লা সেনানিবাসে তাকে ধর্ষণ করা হয়েছে, মর্মান্তিকভাবে, নির্মমভাবে তাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে এবং তার লাশটি পাওয়া যায় সেখানে পার্শ্ববর্তী একটি জঙ্গলে। প্রিয় ভাইরা, সেই ঘটনার আমরা সবাই কিন্তু সচেতনভাবে প্রতিবাদ করেছি। আজকে অনেক বছর, ১০ বছরের মতো পার হয়ে গেছে। এরপর আমরা দেখতে পেয়েছি, গত মাঝে অনেক খবর আমরা দেখেছি, কিন্তু একটি ঘটনা আমাদের সবাইকে অবাক করেছে। সেটি হলো যে সোহাগী জাহান তনু হত্যা মামলার আসামি আজ থেকে ৫ দিন আগে জনাব তারেক রহমানের সরকারের এই সময়ে সে হত্যা মামলার আসামি জামিন পেয়ে গেছে এবং খুব সগৌরবে সেই আসামি জেল থেকে বের হয়েছে। আমাদের মিডিয়া সেটিকে ধরেছে, সব কিছু ইত্যাদিতে আমরা দেখেছি। প্রশ্ন হলো, জনগণের এই আসামি কিভাবে ছাড়া পেল এবং এর গ্রাউন্ড কী? প্রিয় বন্ধুরা, আমি এটাকেই আপনাদের কাছে স্পষ্ট করবার জন্য আজকে এই ভিডিওটি করছি। এতটা কি দুর্বল হয়ে গেল কিনা যে ফাঁক ফোকর দিয়ে একজন গুরুত্বপূর্ণ হত্যা মামলার আসামি আদালতকে ফাঁকি দিয়ে বা কীভাবে বের হয়ে গেল, সবার এই প্রশ্ন। আমারও একই প্রশ্ন মনে জেগেছে, কীভাবে সম্ভব এমন একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর মামলার আসামি হঠাৎ করে বের হয়ে গেল। এর পেছনের ঘটনা আমি খুঁজছিলাম। এর মাঝে আমাদের কোনো না কোনো একভাবে আমাদের সাথে যোগাযোগ হয় সেই জামিনপ্রাপ্ত আসামি জনাব সাবেক সেনা সদস্য জনাব মোহাম্মদ হাফিজুর রহমানের সাথে। তিনি নিজে আমাদের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করে তিনি আমার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে চান এবং তিনি চান যে পুরো বিষয়টা এখন বর্তমানে কিভাবে তিনি জামিন পেলেন, এর গ্রাউন্ড কী, কিসের সূত্রের ভিত্তিতে তিনি জেল থেকে বের হলেন, এই বিষয়গুলি তিনি স্পষ্ট করতে আসেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে ফেস দ্য পিপল এবং আমি সবসময় ভিকটিমদের পাশে থাকবার চেষ্টা করেছি। সোহাগী জাহান তনুর পরিবার এবং সোহাগী জাহান তনু সবচেয়ে বড় ভিকটিম, তাদের পরিবার সবচেয়ে বড় ভিকটিম এবং তাদের পাশে সেই প্রথম থেকে আজ অবধি আছি। কিন্তু আপনারা ভালো করে জানেন যে এই ধরনের বড় বড় ঘটনাকে যখন দৃষ্টি থেকে সরানোর জন্য অনেকগুলো বিষয় মাঝখানে ষড়যন্ত্র অংশ হিসেবে আনা হয়, সেই ষড়যন্ত্রের শিকার হয়ে অন্য কেউ ভিকটিম হোক সেটিও আমরা চাইব না। আমরা কোনোভাবে চাইব না একটা ভিকটিমকে বাঁচাতে গিয়ে আরও দুজন মানে নিষ্পাপ মানুষ, নিরপরাধ মানুষ সেখানে ফেঁসে যাক, সেটাও আপনারাও চাইবেন না, আমিও চাই না ব্যক্তিগতভাবে। আর আমি যেহেতু আপনাদেরকে বোঝানোর দায়িত্ব নিয়েই আছি ফেস দ্য পিপলের মাধ্যমে, সে কারণে আমি আপনাদেরকে জানানোর আগে নিজেও কিছু বিষয়কে আমি স্পষ্ট হবার চেষ্টা করি, এরপর আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করি, যদি তুলে ধরবার মতো হয়। আদারওয়াইজ আমিও কোনো অপরাধীকে কখনোই প্রশ্রয় দিই না, এটা আপনারা ভালো করে জানেন। আমার সামনে আছেন জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, সেই হাফিজুর রহমান যিনি গত ৫ দিন আগে, রাইট, ২ আগস্ট ২০২৬ যিনি জেল থেকে বের হয়েছেন এবং আমরা দেখেছি তিনি খুব স্বাভাবিকভাবে জেল থেকে বের হয়ে গেছেন একজন হত্যা মামলার আসামি। কিভাবে সম্ভব আমি সেটি একটু জানতে চাইব। আমার কাছে ইতিমধ্যে তিনি জানিয়েছেন। তারপরে আমি জনাব হাফিজুর রহমানের কাছ থেকে শুনতে চাই, জনাব হাফিজুর রহমান, আপনি মানে আপনি যে বের হলেন, এটা কি আপনি কি একদম প্রপার জামিন প্রাপ্ত হয়ে বের হয়েছেন? জি, জি, এটা একটু ধরে কথা বলুন। জামিন প্রাপ্ত হয়ে জি, বের হয়েছেন? আদালত আপনাকে জামিন দিয়েছে? জি। আদালত আমাকে আমার ডিএনএ টেস্ট বিস্তারিত দেখে ম্যাচিং হয় নাই বিধায় অন্যান্য কাগজপাতি আনুষঙ্গিক
সব কিছু যাচাই বাছাই করেই বিজ্ঞ হাইকোর্ট আমাকে জামিন দিয়েছেন। আচ্ছা, মানে এখানে অন্য কোনো উপায় অবলম্বন করেন আপনি? না। কি করতেন এমনিতে সেনাবাহিনীতে? আপনি কি পর্যায়ের? আমি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য ছিলাম। আমি যে সমস্ত ইউনিটে চাকরি করেছি, সততা এবং নিষ্ঠার সাথে চাকরি করেছি। কুমিল্লাতে কত বছর ছিলেন? মানে তনু হত্যার সময়কালীন থেকে কত বছর ছিলেন ওখানে? ওইখানে আমি স্ট্যাটিক সিঙ্গেল কোম্পানিতে 3 বছর চাকরি করেছি। আচ্ছা, তাহলে আপনাকে দেখে শুনে আদালত আপনাকে জামিন দিয়েছে। জি। আপনি কত মাস ছিলেন ইয়েতে, জেলে কত বছর ছিলেন? জেলে আমি 3.5 মাসের উপরে ছিলাম। 3.5 মাস। তার মানে আপনি রিসেন্টলি গ্রেপ্তার হয়েছিলেন। জি, জি, জি। আর ঘটনা আমার হয়েছে 2016 সালে। 16 সালে। এখানেই ইন্টারেস্টিং একটি বিষয়, প্রিয় বন্ধুরা, যে 16 সালের ঘটনার আপনাকে কি মানে চার্জশিটের আসামি আপনি, নাকি আপনি কি ধরনের আসামি হিসেবে ঢুকেছেন? চার্জশিটে আমার নাম নেই, কোনো জায়গায় আমার নাম নেই। সন্দেহভাজন হিসাবে আমাকে ডিএনএ টেস্টের জন্য আমাকে সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করা হয় এবং ডিএনএ টেস্ট। আপনার গ্রেপ্তারের পেছনে কোনো আপনার আপনার সম্পৃক্ততার কোনো প্রমাণ কি পাইনি? না, আমার সাথে সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিদায় বিজ্ঞ আদালত আমার কাগজপত্র যাচাই বাছাই করেছেন। আপনার কোন ডিপার্টমেন্ট আপনার এটাকে ইনভেস্টিগেট করে? পিবিআই? পিবিআই করেছে, পিবিআই তদন্ত আচ্ছা। করেছেন পিবিআই। আচ্ছা, আমি এখানে আপনি আমার কাছে দুটি পেপারস এনেছেন, যেগুলি দেখে শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের প্রিয় দর্শকদেরকেও একটু দেখাই। কারণ কোনো নিরপরাধ মানুষ ভিকটিম হোক, আমাদের একটা মানে ভিত্তিহীন পারসেপশন থেকে কেউ কোনো ধরনের অবিচারের আগ্রাসনে পড়ুক, অবিচারের শিকার হোক, সেটি আমরা কোনোভাবেই চাইব না। তনুর হত্যার সাথে যারাই জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির আমরা সবসময় দাবি করে আসছি, এখন দাবি করছি আমরা, এবং আমরা চাই যেন অতি দ্রুত এই বিচারটি সমাধান হয়। কিন্তু এর ফাঁকে যাতে অন্য কেউ কোনোভাবে ভিকটিম না হয়, এটাই হলো আমরা আজকের চাওয়া। আমি ওনারই জনাব হাফিজুর রহমানের একজন আত্মীয় এসছেন সাথে, আমি তার কাছ থেকে একটু জানতে চাই, আপনি একটু বলবেন দয়া করে যে ওনার এটা কি? এটা হলো ডিএনএ রিপোর্ট। ডিএনএ টেস্টের রিপোর্ট। আচ্ছা, ডিএনএ রিপোর্টের এখানে কি লিখছে আপনি আমাকে একটু বুঝাই বলবেন? আপনি আসুন, এখানে পাশে আসুন। হ্যাঁ, এই ডিএনএ রিপোর্টের উপরে ভিত্তি করে জামিন পেয়েছেন? জি জি জি। আচ্ছা, আপনি আমাকে বুঝিয়ে বলুন। এই ডিএনএ টেস্টের রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এটা, যেখানে ভিকটিমের এক্সিবিটগুলা দেখানো আছে। আচ্ছা, এখানে এবং লেখা আছে লাস্টের হলো মন্তব্য কলাম দেওয়া আছে। উপরোক্ত আলামত সমূহ এক্সিবিট 1, এক্সিবিট 5, এক্সিবিট 11 হতে প্রাপ্ত ডিএনএ প্রোফাইলের সাথে মোহাম্মদ হাফিজুর রহমান এক্সিবিট 25 এর ডিএনএ প্রোফাইলের মিল নেই। তার মানে ডিএনএ প্রোফাইলগুলি যেগুলি কালেক্ট করা হয়েছে, সোহাগে আজকেও দেখলাম যে সোহাগী জাহান তনুর শরীরের যে পরনের যে কাপড় ছিল এবং তার শরীরের অন্যান্য ডিএনএ থেকে স্যাম্পলগুলি গ্রহণ করার পর 5 জনের সাথে মিল খুঁজে পাওয়া গেছে। 5 জন পুরুষের, সেখানে শুক্রাণু পাওয়া গেছে, সেখানে ব্লাড পাওয়া গেছে। আজকের কথা বলতেছি আমি। জি জি জি। এই আলামতগুলির সাথে কি জনাব হাফিজুর রহমানের কোনো ধরনের মিল পাওয়া গেছে? না, কোনো রকম মিল পাওয়া যায় না। এটাই এটাই হলো তার এটাই হলো তার ডিএনএ প্রোফাইল। কারা করেছে? এটা সিআইডি ল্যাব থেকে ডিএনএ আদালতের নির্দেশে পিবিআই করাইছে। এবং এটার উপর ভিত্তি করে উনি জামিন পেয়েছেন। জি। কিন্তু ওনার নামে একদম সরাসরি হত্যা মামলা হয়নি। না, উনি হত্যা মামলার আসামি, তনু হত্যা মামলার আসামি নন। আসামি নন, সন্দেহভাজন। সন্দেহভাজন মানে কি? আসামি এটার সাথে, হত্যার সাথে জড়িত আছেন উনি, এই সন্দেহভাজন তাকে ধরা হ্যাঁ, হয়েছে। তাকে মানে জড়িত আছে কিনা সেই ব্যাপারেই এর জন্য তাকে ডিএনএ এবং টেস্ট এটার করতে বলা হয়েছে। ডিএনএ টেস্ট করতে বলা হয়েছে। তার মানে ডিএনএ টেস্টের উপরেই উনি কি আসামি হতে পারেন কিনা এটা চূড়ান্ত করার কথা ছিল। কিন্তু ওনার কোনো সম্পৃক্ততা না পাওয়ার কারণে আদালত তাকে জামিন দিয়েছে। চার্জশিটে ওনার নাম নাই। চার্জশিটে নাম নাই, মামলা চার্জশিট এখনো হয় নাই। আচ্ছা, এটা হলো তো আপনাকে কি গ্রাউন্ডের উপরে আপনাকে গ্রেপ্তার, মানে ওনাকে কি গ্রাউন্ডের উপরে গ্রেপ্তার করেছে? ওনাকে সন্দেহভাজন করছে জাস্ট 18 তারিখ। হত্যাটি সংগঠিত হয়েছে 20 মার্চ 2016। 18 মার্চ 2016-তে এই ভিকটিমের সাথে উনি ফোনে একবার কথা বলছেন, সেই বিষয়টি উল্লেখ করে তনুর সাথে কথা বলেছিল। তনুর সাথে কথা বলছে, সেই বিষয়ের উপর ভিত্তি করে তাকে সন্দেহভাজন হিসাবে করা হয়েছে।
এটা হলো 18 তারিখ, আর তনু হত্যা হয়েছে কবে কবে? 20 মার্চ 26, মানে 2 দিন পর। দুদিন পর। ওই দুদিন যেদিন আপনি 18 তারিখ যোগাযোগ করেছেন তনুর সাথে, আহ, সেদিন ছাড়া আগে পরে বা 20 তারিখে যেদিন হত্যাকাণ্ড হয়েছে ওই সময়ে বা এর আগে পরে কখনো কি মোবাইলে আপনার টেলিফোনে যোগাযোগ হয়েছিল তনুর সাথে? আমি 18 তারিখে এই কথা বলেছি, এরপরে আমার সাথে তার কোনো যোগাযোগ হয়নি। এর আগে কখনো কথা এর আগে বলেছেন? এর আগে আমি আরেকবার কথা বলেছিলাম অনুষ্ঠানের ব্যাপারে, আমি তার সাথে কথা বলেছিলাম মোবাইল। তনু বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান হ্যাঁ, করতেন? হ্যাঁ। হুম। আচ্ছা, কিন্তু যেদিন ঘটনা হয়েছে সেদিন আপনার সাথে না, কোনো না। যোগাযোগ হয়নি? না, এই সংক্রান্ত আমি কিছু জানি আপনি না, তনু করি না। হত্যাকারীদের কোনোভাবে কি জানেন, চেনেন? না, আমি তাদের চিনিও না, জানিও না। তো কিন্তু তারা মানে আপনার আইডিয়া থেকে কোনো ধরনের ইয়ে না, আসে যে কারা না, হত্যা করতে পারে, না, কারা এই ধর্ষণ ধরনের করতে পারে? আমার কোনো কিছু নাই, আমি বলতে পারবো না। তো এতটা কি অনিরাপদ এই কুমিল্লা সেনানিবাসের ভেতরটা? এরকম এটা- ছিল যে বাইরের লোক এসে বা যে কেউ এরকম একজন মেয়েকে, নারীকে এভাবে ধর্ষণ করে হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলে দিয়ে যেতে পারে? এই সংক্রান্ত ব্যাপারে আমি আর জানা নাই। তবে আমিও চাই তার এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার হোক, তার বিচার আমিও চাই, এবং তার পরিবার যেন ন্যায় বিচার পায়, সেটা আমারও কাম্য। হুম। সাথে নিরীহ মানুষ যারা নিরপরাধ তাদেরকে জানি না হয়রানি করা হয়, এবং নিরপরাধ মানুষকে যেন একে দোষী সাব্যস্ত না করা হয়। আচ্ছা জনাব হাফিজুর রহমান সাহেব, এই সংক্রান্ত বিষয়ে আপনি এর আগে কি আপনাকে গ্রেপ্তার করা হয়েছিল? সে 2016 সালের ঘটনা, কিন্তু আপনাকে মাত্র 3.5 মাস আগে আপনাকে ডেকে নেওয়া হয়েছে সন্দেহভাজন হিসেবে। এর আগে বা মাঝখানে কি কখনোই আপনাকে ডাকেনি? না, আমাকে কোনো গ্রেপ্তার করা হয় নাই। গ্রেপ্তার করা হয়নি না। বা আপনি সম্পৃক্ত আছেন এই বিষয়ে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করার জিজ্ঞাসাবাদে করার জন্য আমাকে ডাকা হয়েছিল এর আগেও। কিন্তু তখন কোনো কিছু প্রমাণ না, পাইনি, তখন আপনাকে কোনো কিছু, গ্রেপ্তারও করেনি? না, না, কোনো কিছু পাইনি, গ্রেপ্তার হয়নি। আচ্ছা, উনি কি আপনার কে হন? আমার সহধর্মিণী। আপনার সহধর্মী। আচ্ছা, আপনি বলুন তো আপনার হাজবেন্ড এর প্রতি তো একটা বড় ধরনের অভিযোগ আনা হয়েছে, যদিও আদালত সেই অভিযোগ থেকে তাকে মুক্ত করেছেন, তিনি জামিনে আছেন। আপনার কাছে কি মনে হয়, আপনার স্বামী কি আসলেই এই ধরনের অভিযোগে অভিযুক্ত হওয়ার মতো আপনি কি মনে করেন কিনা? জি না, আমার বিবাহিত জীবনে এরকম কোনো প্রমাণ নাই, শুনি নাই অথবা দেখি বা সন্দেহ নাই। উনি কেমন মানুষ স্বামী হিসেবে আপনার? আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহর কাছে শুক্রিয়া করি আমি সব সময়। এখন আপনি মানে এই ঘটনার প্রেক্ষিতে বা তখন থেকে কি মনে করছেন আপনি? আপনি কতটা মানে কষ্টে আছেন কিনা? আপনি কী ধরনের কষ্ট? আপনি কান্না করছেন, কেন কান্না করছেন? জি অবশ্যই, সামাজিকভাবে আমি অনেক হয়েছি। আবার আমার ছেলেটা যেদিন গ্রেপ্তার হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত একদিনও স্কুলে যায়নি। বলে মা, আমার সহপাঠীরা যদি চাপ দেয় আমি কি জবাব দিব, তাদেরকে আমি মানে কি আপনার বলবো? হাজবেন্ড যেদিন থেকে গ্রেপ্তার হয়েছে আপনার ছেলেটা স্কুলে যায়নি সেদিন না। থেকে? এটা সবাই কিভাবে দেখবে? দুঃখজনক ঘটনা। আমিও চাই যে প্রকৃত অপরাধী ভিকটিম যেন ন্যায্য বিচার পায়, আমিও যেন আমার সন্তান সহ ন্যায্য বিচার পাই। মাননীয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমি এবং আমার সন্তান যেন সবার কাছে লাঞ্ছিত না হই। মানে যাতে অবিচারের জি জি, শিকার না হন সেটাই আপনি মনে করেন? আমরা যাতে অবিচারের শিকার না কিন্তু হই। আপনি কি চান কিনা তনুর হত্যাকাণ্ডের বিচার হোক? অবশ্যই, উনিও আমার মেয়ের মতো, অবশ্যই তার প্রকৃত আসামি সাজা পাক। আচ্ছা, এখন এই মুহূর্তে যতটুকু জানি যে যে ওনার গত কালকে থেকেই তো দেখতেছি যে ওনার জামিন বাতিল করা হয়েছে, যদিও গণমাধ্যমে দেখছি, জি, গণমাধ্যমে আমরা দেখতে গণমাধ্যমে পাচ্ছি যে দেখতে ওনার পাচ্ছি যে জামিন ওনার বাতিল জামিন হয়েছে। বাতিল হয়েছে।
তা আসলে কোনো জামিন বাতিল হয়েছে? আপনার কি কোন ধরনের, না, এ ধরনের কোনো কনফার্মেশন বা কোনো আমরা পাই নাই এখন পর্যন্ত। আপনাদের কিছু কাছে রিসিভ করতে জামিন বাতিলের পাইনি। কোনো নির্দেশনা আসেনি এবং 24 ঘন্টার মধ্যে ওনাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে? জি, এটাও গণমাধ্যমেই আমরা দেখেছি। গণমাধ্যমেই দেখেছেন। তো আপনাদের আইনজীবীর সাথে, আইওর সাথে, পুলিশের সাথে যোগাযোগ করে কি আপনারা কোনোভাবে আদালতের এমন নির্দেশনা পেয়েছেন কিনা? না, আমাদের আইনজীবীও বলছে যে আমিও গণমাধ্যমে দেখেছি, আমিও এর কোনো কপি পাইনি, বা এখন যেহেতু আদালত বন্ধ, কপি সংগ্রহ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। হুম। তার মানে এখন পুরোপুরি হাওয়ার উপর একটা খবর ভাসছে যে ওনার আম, জামিন ক্যান্সেল করা হয়েছে এবং ওনাকে 24 ঘন্টার মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে হবে। এটা হলো চেম্বার আদালত থেকে হয়তো হতে পারে, কিন্তু কোনো গণমাধ্যম সেই কপিও দেখাতে পারেনি, সে ধরনের কোনো রেফারেন্স দিতে পারেনি, প্রমাণ দিতে পারেনি। কিন্তু আমরাও শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে গণমাধ্যম বলছে যে আপনার জামিন বাতিল করা হয়েছে আপনাকে, কিন্তু আপনি কোনো নির্দেশনা বা কোনো কাগজ না পেলে কোথায় গিয়ে আত্মসমর্পণ করবেন, এই ধরনের একটা কনফিউশনে আছে। আমি নিজেও কনফিউশনে আছি যে উনি এখন কি করবে এটা নিয়ে। উনি এই কারণে উনি এসেছে, যদি ওনার আত্মসমর্পণ করার প্রয়োজন হয় উনি অবশ্যই করবেন। উনি এই পর্যন্ত 2016 সালে তনুর হত্যার ঘটনার পর আপনি কখনো কি পালিয়েছেন ঘর থেকে? না, আমি কোনো দিন পালাইনি। পালাবো কেন? আমার মনে ওই ধরনের কোনো পালানোর কোনো চিন্তা ভাবনা আমার নাই। কারণ আমি সৎ পথে আছি, সৎভাবে জীবনযাপন করছি, যার জন্য এ ধরনের কোনো চিন্তা ভাবনা আমার নাই। হুম। বিধায় আমি পালানোর চিন্তাও কোনো দিন করিনি, এখন পর্যন্ত করিনি। আদালতের বিজ্ঞ, আদালতের প্রতি সম্মান রেখেই আমি প্রয়োজনে আত্মসমর্পণ করব। করবেন, হ্যাঁ সেটাই। কিন্তু আপনার হাতে কোনো ধরনের ডকুমেন্ট, কিন্তু আমার হাতে কোনো ডকুমেন্ট নাই বিধায় আমি এখন কি করবেন নিজেও বুঝতে না পারতেছি না। বলেই আমার এখানে আসার কারণ কি, বা আমাকে কিভাবে পেলেন আপনারা, এটা একটু বলেন। আর দ্বিতীয়ত আমি ওটা শেষ করি আগে। তার মানে আপনি এখন কি করবেন, না ঠিক আছে আপনি বলেন কি করবেন। ভিকটিম জনাব হাফিজুর রহমান, সেটি এখন তিনি বুঝতে পারছেন না। তার আইনজীবীও বলছে যে তিনি এখনও পর্যন্ত তেমন কোনো ইনফরমেশন পায়নি। আইওর সাথে আমি নিজে কথা বলেছি, ওনার পিবিআইয়ের যে আইও সাহেব, ইনভেস্টিগেটিভ অফিসার যিনি, তিনি আমাকে বলেছেন যে তার হাতেও তেমন কোনো নির্দেশনা আসেনি যে আসামিকে বা অমুককে, জনাব হাফিজুর রহমানকে ধরে নিতে হবে, অথবা তাকে আত্মসমর্পণ করার জন্য কোনো মেসেজও তিনি পাননি, তিনিও কিছু জানেন না। কিন্তু গণমাধ্যমে এ পর্যন্ত যতটুকু জানা গেছে যে তার জামিন বাতিল করা হয়েছে, তাকে 24 ঘন্টার মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এই একটা কনফিউশনের মধ্যেই সবাই আছে। এর মধ্যে আমার সাথে তারা যোগাযোগ করেছে যে তারা কি করা উচিত এই বিষয়ে, যদিও আমি তাদেরকে চিনি না। খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমি নিজেও খুবই কনসার্ন, সারা দেশের মানুষের মতো আমিও খুবই উদ্বিগ্ন এই বিষয়গুলো নিয়ে, তনু হত্যার এই বিচার কার্য নিয়ে। যেহেতু এখন জনাব হাফিজুর রহমানও এই একটা বিষয়ে নিজেকে ভিকটিম মনে করছেন, তাই আমার কাছে মনে হয় যেহেতু আদালতের নির্দেশনা আছে, জামিন দেয়া হয়েছে এবং উনি নিরপরাধ অ্যাজ অফ নাও, অ্যাকর্ডিং টু দ্য কী বলে ডিএনএ ল্যাবরেটরি রিপোর্ট, উনি একজন নিরপরাধ মানুষ। সে কারণে তাকে উচ্চ আদালত জামিন দিয়েছে। এই হলো আপনাদের কাছে বলবার আমার আজকের বিষয়। কিছু বলতে চান নাকি আপনি? পরিশেষে আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী জনগণের পক্ষের প্রধানমন্ত্রী, উনি জনগণের পক্ষে কাজ করেন। আমি চাই ভিকটিমও যেন সঠিক বিচার পায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে, সাথে আমিও যেন ন্যায় বিচার পাই এবং আমি আমার সন্তান সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারি। আমিও যেন এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার পাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এটাই আকুল আবেদন, আমিও যেন হয়রানির শিকার না হই এবং আমিও যেন ন্যায় বিচার পাই। প্রিয় বন্ধুরা, আসলে আমাদের অনেক সময় আমরা খুব বেশি জাজমেন্টাল হয়ে যাই। আমরা অনেক কিছু বিবেচনা না করে হুটহাট করে মানে সারা দেশের মধ্যে একটা কী বলে একটা মতামত তৈরি করে ফেলি যে অমুকের বিরুদ্ধে এটা হয়েছে, ওটা হয়েছে, আর আমরা সবাই ঐক্যবদ্ধভাবে অনেক কিছু যাচাই বাছাই না করেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি। এটি বিভিন্নভাবে প্রভাব ফেলে, খারাপ ভালো দুইভাবে প্রভাব ফেলে। তবে দুর্ভাগ্যবশত আমাদের দেশে
খারাপ প্রভাবটাই সবচেয়ে বেশি পড়ে। এই যে জামিন বাতিলের বিষয়টি আমি জানি না কতটুকু সত্য, যদি সত্য হয়ে থাকে এটি এসছে এই কারণে, কারণ আমরা জনগণরা যখন এই বিষয়টি নিয়ে অনেক বিতর্ক শুরু করলাম, তখন হয়তো একটা বিভ্রান্তমূলক অবস্থাতে গিয়ে আদালত এমন একটি সিদ্ধান্ত নিতে পারে। আদালত যেটি নিচ্ছে, যে ধরনের সিদ্ধান্ত নিক, এটির প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। বাট আমরা এটাকে করবার ক্ষেত্রে, মানে আদালতকে এই ধরনের একটা পরিস্থিতিতে পড়বার ক্ষেত্রে আমাদের যে দায়টুকু রয়েছে এগুলির থেকেও কিন্তু আমরা কখনোই নিজেদেরকে মুক্ত করতে পারি না। কারণ এই উচ্চ আদালতের রায়ে তিনি জামিন পেয়েছেন, আমার হাতে যে ডকুমেন্টস আমি দেখতে পাচ্ছি, এবং তিনি যে তার সাথে যে তনুর হত্যার যে ডিএনএ টেস্ট করার, কারণ সব যতটুকু জানি যে গত 10 বছর ধরে সব ধরনের ইনভেস্টিগেশন করা হয়েছে, একমাত্র এখন সর্বশেষ ডিএনএ টেস্টের উপরেই কিন্তু যারা অপরাধী তাদেরকে শনাক্তকরণের কাজ চলছে। সেই চূড়ান্ত শনাক্তকরণে কিন্তু বা এই প্রসেসে কিন্তু যারা হাফিজুর রহমানের নাম নেই, তিনি তার কোনোভাবে সম্পৃক্ততা এখানে পাওয়া যায়নি। সে কারণে তাকে 3.5 মাস জেলে রাখার পরও, এই 3.5 মাস তাকে জেলে রেখেছে, এটাও কিন্তু তার উপরে জুলুম হিসেবে আমি দেখব, কারণ হলো তার কোনো সম্পৃক্ততা এখানে পায়নি। তবুও সন্দেহভাজন যদি মানে কিছু করে থাকে, এটি আইনের মাধ্যমে করেছে। আমরা আরেকটু সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি। এখানেই শেষ করতে চাই, আর তো কিছু বলার নাই। আপনারা, তবুও আমি মনে করি যে চূড়ান্তভাবে আপিল বিভাগ যতক্ষণ না পর্যন্ত আপনাদেরকে নিশ্চিতভাবে বলবে যে না আপনারা এখন মুক্ত, ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই আদালতের সাথে সার্বিক যোগাযোগ রক্ষা করবেন, যেভাবে আমাদের আইন যা বলে ঠিক সেভাবেই আপনারা ফলো করবেন। এটাই আমার আপনাদের প্রতি অনুরোধ। ভালো থাকবেন প্রিয় বন্ধুরা, শেয়ার করবেন বিষয়টি। সালাম।